আন্তর্জাতিক কূটনীতির অন্দরমহলে কখনো কখনো এমন কিছু মুহূর্ত তৈরি হয় যা প্রথম দর্শনে তুচ্ছ মনে হলেও পরে তা বড় প্রশ্নের জন্ম দেয়। পাকিস্তানের ইসলামাবাদে সাম্প্রতিক এক কূটনৈতিক সফরে ঠিক তেমনই দৃশ্য নজরে এসেছে। জেডি ভান্সের পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি যাকে ঘিরে এখন আন্তর্জাতিক মহলে তুমুল চর্চা, তিনি ওমর ফারুক জহুর, একজন বিতর্কিত ব্যবসায়ী যাকে এক দেশে সম্মানিত বিনিয়োগকারী হিসেবে দেখা যায়, আবার অন্য দেশে তিনি বড় আর্থিক জালিয়াতির অভিযুক্ত পলাতক একজন ব্যক্তি। আর এই ঘটনাটি সামনে আসার পরে ইসলামাবাদে ইরানকে ঘিরে এখন শান্তি আলোচনার জন্য আমেরিকার প্রতিনিধি দল পৌঁছয়। আর সেই সময় একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় আমেরিকার বিশেষ দূত স্টিভ উইটকফ ফ্রান্সকে এক ব্যক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন। পরবর্তীতে নরওয়ের সংবাদ মাধ্যম ভিজি সেই ব্যক্তিকে ওমর ফারুক জহুর হিসেবে শনাক্ত করেছেন। আর এই সংক্ষিপ্ত পরিচয় পর্বই এখন বড় বিতর্কের কেন্দ্রবিন্দুতে। প্রথমেই প্রশ্ন, কে এই ওমর? তার পরিচয় একাধিক স্তরে বিভক্ত। জন্ম ওসলোতে, পৈতৃক শিকার পাকিস্তানের শিয়ালকোটে, আর বর্তমানে ঠিকানা হচ্ছে তার দুবাইতে। নিজেকে তিনি ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং উদ্যোক্তা হিসেবে পরিচয় দেন, কিন্তু এই পরিচয়ের আড়ালে রয়েছে বহু বছরের বিতর্ক, আইনি লড়াই এবং আন্তর্জাতিক অভিযোগ। নরওয়ের দৃষ্টিতে জহুর একজন পলাতক অপরাধী। 2003 সালে ওসলো জেল থেকে জেল আদালত তাকে আর্থিক তছরূপের মামলায় 1 বছরের কারাদণ্ড দেয়। অভিযোগ ছিল তার পারিবারিক ট্রাভেল এজেন্সির মাধ্যমে বিমান টিকিট সংক্রান্ত অর্থ আত্মসাৎ। আদালত সেই সময়ে স্পষ্টভাবে জানায় এটি পরিকল্পিত অপরাধ, কিন্তু সাজা ঘোষণার আগেই তিনি দেশ ছেড়ে চলে যান। এরপর আরও গুরুতর অভিযোগ সামনে আসে। 2010 সাল থেকে নরওয়ের পুলিশ তাকে খুঁজছে একটি বড় ব্যাংক জালিয়াতি মামলায়। অভিযোগ, নোটে ব্যাংক থেকে প্রায় 60 মিলিয়ন নরওয়েজিয়ান ক্রোনার আত্মসাৎ করা হয়েছে এবং এই মামলায় জহুরের নাম জড়িত। তার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগও রয়েছে, যদিও তিনি বারবারই এই অভিযোগকে অস্বীকার করে এসেছেন। শুধু নরওয়ে নয়, সুইজারল্যান্ডেও তার বিরুদ্ধে তদন্ত হয়েছে। 2004 সালে জুরিখে একটি ভুয়ো ব্যাংক স্থাপন করে প্রায় $20 মিলিয়ন প্রতারণার অভিযোগ ওঠে, যদিও সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়নি এবং সময়সীমা পেরিয়ে যাওয়ায় মামলাটি খারিজ হয়ে যায়। এইসব অভিযোগের পরেও জহুরের গল্প এখানেই শেষ নয়, বরং অন্য এক দেশে তার চিত্র সম্পূর্ণ বিপরীত। পাকিস্তানে তিনি একজন সম্মানিত ব্যবসায়ী যিনি বিদেশি বিনিয়োগ আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলেই দাবি করা হয়েছে। 2025 সালে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান হিলালি ইমতিয়াজ প্রদান করেন। এই সম্মান পাওয়ার পেছনে যুক্তি হিসেবে বলা হয় জহুর অবকাঠামো, তথ্য প্রযুক্তি, লজিস্টিক্স এবং জ্বালানি ক্ষেত্রে প্রায় $700 মিলিয়ন বিদেশি বিনিয়োগে সহায়তা করেছেন। অর্থাৎ যেখানে ইউরোপ তাকে সন্দেহের চোখে দেখে, সেখানে পাকিস্তান তাকে অর্থনৈতিক উন্নয়নের সহযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই দ্বৈত চিত্রই জহুরকে ঘিরে রহস্য আরও বাড়িয়েছে। একই ব্যক্তি কিভাবে এক দেশে পলাতক অভিযুক্ত আর অন্য দেশে রাষ্ট্রীয় সম্মানপ্রাপ্ত? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আন্তর্জাতিক রাজনীতি, আইনি কাঠামো এবং কূটনৈতিক স্বার্থ সবকিছুকে একসঙ্গে বিবেচনা করতে হয়। জহুরের নাম আরও একবার শিরোনামে আসে পাকিস্তানে তোশাখানা দুর্নীতি মামলায়। এই মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি রাষ্ট্রীয় উপহার বিক্রি করেছেন। একটি বিরল গ্রাফ ঘড়ি কেনার দাবি করে জহুর নিজেকে হুইসেল ব্লোয়ার হিসেবে তুলে ধরেন। এই ভূমিকার জন্যই তাকে রাষ্ট্রীয় সম্মানের জন্য বিবেচনা করা হয়েছিল বলে কিছু সংবাদ মাধ্যম জানায়। এখানে রাজনৈতিক মাত্রা আরও স্পষ্ট হয়। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে ইমরান খানের রাজনৈতিক দ্বন্দ্ব সুপরিচিত, ফলে জহুরের অবস্থানকে অনেকেই রাজনৈতিক সমীকরণের অংশ হিসেবেও দেখেছেন। তবে আইনি দিক থেকেও তার যাত্রাপথ কম জটিল নয়। একসময় তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হয়েছিল, যা পরে প্রত্যাহার করা হয়। পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি তার বিরুদ্ধে তদন্ত করলেও প্রমাণের অভাবে তা বন্ধ হয়ে যায়। আর এই সব কিছুর মধ্যে সবথেকে বড় প্রশ্ন উঠে এসেছে তার সাম্প্রতিক উপস্থিতি নিয়ে।
কিভাবে এমন একজন ব্যক্তি আমেরিকার প্রতিনিধি দলের এত কাছাকাছি এলেন? তিনি কি কোনো আনুষ্ঠানিক প্রতিনিধি ছিলেন, নাকি ব্যক্তিগত বা ব্যবসায়িক কারণে সেখানে উপস্থিত ছিলেন? এই প্রশ্নগুলোর কোনো স্পষ্ট উত্তর এখনো পাওয়া যায়নি। আন্তর্জাতিক কূটনীতিতে অ্যাক্সেস বা প্রবেশাধিকারের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তি যদি উচ্চ পর্যায়ের বৈঠকে উপস্থিত থাকতে পারেন, তাহলে তা তার প্রভাব বা যোগদানের ইঙ্গিত দেয়। জহুরের ক্ষেত্রে সেই ইঙ্গিত এখনো আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিশ্লেষকদের মতে এই ঘটনা আমেরিকার প্রশাসনের জন্য অস্বস্তিকর হয়ে উঠতে পারে, কারণ একজন বিতর্কিত ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠতা বা যোগাযোগ রাজনৈতিক সমালোচনার জন্ম দিতে পারে, বিশেষ করে যখন সেই ব্যক্তি একাধিক দেশে আর্থিক অপরাধের অভিযোগে অভিযুক্ত। একদিকে এটি পাকিস্তানের জন্য একটি বার্তা বহন করে, তারা যাকে সম্মানিত নাগরিক হিসেবে তুলে ধরছে, আন্তর্জাতিক ক্ষেত্রে তার ভাবমূর্তি সম্পূর্ণ ভিন্ন। এই বৈপরীত্য ভবিষ্যতে কূটনৈতিক সম্পর্কের ওপরে প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে ওমর ফারুক জহুরের গল্প এক জটিল বাস্তবতার প্রতিচ্ছবি। এখানে আইন, রাজনীতি, অর্থনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক সবকিছু একসঙ্গে জড়িয়ে। তার উপস্থিতি একটি ছোট মুহূর্ত হলেও তা বড় প্রশ্ন তুলে দিয়েছে। বিশ্ব রাজনীতিতে আসলে কারা প্রভাব বিস্তার করছে এবং সেই প্রভাবের পেছনে কি ধরনের বাস্তবতা কাজ করছে? এই প্রশ্নগুলির উত্তর হয়তো সহজ নয়, কিন্তু একটি স্পষ্ট বিষয় যে জহুরের মতো ব্যক্তিরা আন্তর্জাতিক রাজনীতির সেই ধূসর অঞ্চলকে সামনে নিয়ে আসেন, যেখানে সাদা কালোর বিভাজন প্রায় অস্পষ্ট হয়ে যায়। তাহলে বুঝতেই পারছেন যে রাজনৈতিক ক্ষেত্রে এর প্রভাব ঠিক কতটা পড়েছে। আপনাদেরকে আরও বেশ কয়েকটা জিনিস জানাই। আন্তর্জাতিক কূটনীতিতে অ্যাক্সেস বা প্রবেশাধিকারের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তি যদি উচ্চ পর্যায়ের বৈঠকে উপস্থিত থাকতে পারেন, তাহলে তা তার প্রভাব বা যোগাযোগের ইঙ্গিত দেয়। জহুরের ক্ষেত্রে সেই ইঙ্গিতই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিশ্লেষকদের মতে এই ঘটনা আমেরিকার প্রশাসনের জন্য অস্বস্তিকর হয়ে উঠতে পারে, কারণ একজন বিতর্কিত ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠতা বা যোগাযোগ রাজনৈতিক সমালোচনার জন্ম দিতে পারে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।